হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আলমামেটার ওয়ারিয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ বেশ কিছুদিন পর তোমাদের ক্লাস দিচ্ছি, আমারও যথেষ্ট ভালো লাগছে। তোমরা হয়তো অনেকেই ভাবতে শুরু করেছো যে ইউটিউব চ্যানেল হয়তো আমি একদম পুরোপুরি বন্ধ করে দিলাম। তা নয়, অ্যাকচুয়ালি আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, যে কারণে ক্লাস বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তবে অনেকটাই সুস্থ রয়েছি। যাই হোক, আজকের ক্লাস করানোর পর তোমাদের এটুকুটা ফিলিংস গ্যারেন্টি হবে যে এটা বেস্ট ক্লাস ছিল। দেখো, আজকে সংবিধানের একটা স্পেশাল ক্লাস আমরা করব, জরুরি অবস্থা বা এমার্জেন্সি প্রভিশন। আমি এটুকুটা তোমাদের অ্যাসিওর করতে পারি, ইউটিউবে এবং তার সাথে গুগলে যে পিডিএফ তোমরা সার্চ করে পিডিএফ ডাউনলোড করো, গ্যারেন্টি এর ওপর কোনো পিডিএফ হতে পারে না। এখানে সমস্ত পয়েন্ট তোমার ইনক্লুড করা রয়েছে। প্রথমে আমরা নোট ভিত্তিক এবং পরে আমরা প্রশ্নোত্তর ভিত্তিক আমরা প্র্যাকটিস করব। প্রথমে নোট ভিত্তিক জেনে নেব, তারপর প্রশ্নোত্তর ভিত্তিক আমরা প্র্যাকটিস করব। পুরো নোটটা আমার নিজের হাতে তৈরি করা, নিজের মতো করে তৈরি করা। শেষ পর্যন্ত দেখো, গ্যারেন্টি তোমাদের ভালো লাগবে এবং এখান থেকে কিন্তু কোনো পয়েন্ট তোমাদের বাদ যাবে না। চলো শুরু করা যাক। প্রথম কথা হলো এমার্জেন্সি বা জরুরি অবস্থা এটা কী? এটা হলো এমার্জেন্সি বা জরুরি অবস্থা হলো কোনো একটি দেশের বা রাজ্যের বা তার বলতে এখানে সেই দেশ বা রাজ্যের অর্থনীতির একটা অস্বাভাবিক অবস্থা বা অভাবের অবস্থা। তার মানে কি হলো, এর অর্থ বোঝাতে গেলে আমাকে কি বলতে হবে, কোনো একটা দেশ, ধরো আমাদের দেশ ভারতবর্ষ, কিংবা ভারতের কোনো একটা রাজ্য, ধরো পশ্চিমবঙ্গই ধরো একটা রাজ্য, ঠিক আছে, এই দেশে কোনো একটা ক্রাইসিস পিরিয়ড যদি হয়, ক্রাইসিস বলতে সেখানে কোনো কিছুর অভাব হয়ে গেছে, ধরো প্রশাসনের অভাব হয়ে গেছে, মানে শাসন শৃঙ্খলা একদম নেই, কিংবা যদি সেখানে বাইরের কোনো অ্যাটাক হয়ে যায়, ঠিক আছে, কিংবা এটাও হতে পারে যে সেখানে ফিনান্সিয়াল অবস্থা বা অর্থনৈতিক অবস্থা যদি একবারে ভেঙে পড়ে, তাহলে পরে সেই জায়গাটা কাবু করার জন্য, মানে সেই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্যে যে স্টেপ নেওয়া হয় সেটাই হলো এমার্জেন্সি বা জরুরি অবস্থা। ওকে, তাহলে জরুরি অবস্থা কি সেটা বোঝা গেল। এবার দেখব সংবিধানের কোথায় এটার উল্লেখ রয়েছে। দেখো, সংবিধানের পার্ট 18-তে এটার বর্ণনা রয়েছে। তাহলে পার্ট কততে? 18 নম্বর পার্টে সংবিধানে এটা বর্ণিত রয়েছে। এবার সংবিধানের কত নম্বর ধারাতে বর্ণিত রয়েছে এটাও আমাকে জানতে হবে। ধারা হলো 352 থেকে 360, এইটা মনে রাখতে হবে। তাহলে পার্ট কত বললাম? 18 নম্বর পার্ট। এবং ধারা কত বললাম? 352 থেকে 360 পর্যন্ত। ঠিক আছে, এই দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার দেখব প্রকারভেদ, কত প্রকারের আমাদের জরুরি অবস্থা বা এমার্জেন্সি প্রভিশন রয়েছে। প্রত্যেকটাই কিন্তু আমরা পরপর ডিসকাস করব। ঠিক আছে, আমাদের 3 প্রকারের এমার্জেন্সি অবস্থা রয়েছে। দেখো, 3 প্রকারের মধ্যে প্রথম প্রকার গেল জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি। ওকে, জাতীয় জরুরি অবস্থা। এরপর রাজ্য জরুরি অবস্থা বা স্টেট এমার্জেন্সি, যেটাকে আর এক কথায় বলা হয় রাষ্ট্রপতি শাসন। ঠিক আছে, প্রেসিডেন্টস রুল। ওকে, আর থার্ড 3 নম্বর পার্ট, যেটা 3 ধরনের আমরা বললাম, তার মধ্যে 3 নম্বর যেটা, সেটা হলো অর্থনৈতিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি। তাহলে কি কি হলো? জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি, রাজ্য জরুরি অবস্থা বা স্টেট এমার্জেন্সি, যেটাকে প্রেসিডেন্টস রুলও বলা হয়, আর থার্ড নম্বর যেটা রয়েছে সেটা হলো অর্থনৈতিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি। ওকে, এবার তালিকা, এটা কোন তালিকার অন্তর্ভুক্ত? আমাদের 3 ধরনের তালিকা রয়েছে, একটা কেন্দ্রীয় তালিকা, একটা রাজ্য তালিকা, একটা যুগ্ম তালিকা। যেটাকে বলা হয় কেন্দ্রীয়টাকে বলা হয় সেন্ট্রাল ইউনিয়ন লিস্ট। ঠিক আছে, ইউনিয়ন লিস্ট বা কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত হলো আমাদের এই এমার্জেন্সি বা জরুরি অবস্থা। ওকে, তার মানে কেন্দ্র সরকারের হাতে পুরোপুরি এটা রয়েছে। তাহলে পরে একটা ইউনিয়ন লিস্ট, একটা হলো তোমার স্টেট লিস্ট, আর একটা কনকারেন্ট। তার মধ্যে ইউনিয়ন লিস্টের আওতায় রয়েছে এই এমার্জেন্সি বা জরুরি অবস্থা। কোন দেশ থেকে এটা আমরা গৃহীত করেছি? আমাদের সংবিধানে বেশিরভাগ জিনিস কিন্তু বিভিন্ন দেশ থেকে কালেক্ট করা হয়েছে। তাহলে এই এমার্জেন্সি বা জরুরি অবস্থা কি কোনো দেশ থেকে কালেক্ট করা হয়েছে? হ্যাঁ, এটাও কালেক্ট করা হয়েছে। কোন দেশ থেকে? জার্মানি থেকে এটা আমরা কালেক্ট করেছি। তার মানে জার্মানিতে এই এমার্জেন্সির কথাটা প্রথম বলা হয়েছে এবং সেখান থেকে, তাদের সংবিধান থেকে আমাদের সংবিধানে এটা গৃহীত হয়েছে। তাহলে এখানে আমরা কি কি আলোচনা করলাম? এমার্জেন্সি বা জরুরি অবস্থা কি? এমার্জেন্সি বা জরুরি অবস্থা হলো কোনো একটি দেশ বা রাজ্যের ক্রাইসিস পিরিয়ড,
অর্থাৎ সেখানে কোনো কিছুর যদি অভাব ঘটে, অভাব অনটন ঘটে, সেটা প্রশাসনিক হতে পারে, সেটা বহিরাগত আক্রমণ হতে পারে, তার ফলে সেখানে একটা ক্রাইসিসের পরিস্থিতি তৈরি হতে পারে, কিংবা সেখানে অর্থনৈতিক বা ফিনান্সিয়াল ক্রাইসিস সৃষ্টি হতে পারে, এবং তার দরুন সেটাকে লাঘব করার জন্যে বা সেটাকে স্থায়িত্ব প্রদান করার জন্যে যে স্টেপ নেওয়া হয় সেটাই হলো এমার্জেন্সি। এটা গেল এমার্জেন্সি কি। এবার সংবিধানের কত নম্বর পার্টে রয়েছে? 18 নম্বর পার্টে রয়েছে। ধারা কত নম্বর? ধারা হলো 352 থেকে 360 পর্যন্ত। আর এটার কত প্রকারের হয়? আমাদের সংবিধানে কত প্রকার এমার্জেন্সির কথা বলা হয়েছে? 3 প্রকার এমার্জেন্সির কথা বলা হয়েছে। এর মধ্যে একটা হলো জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি, দ্বিতীয় হলো রাজ্য জরুরি অবস্থা বা স্টেট এমার্জেন্সি, যেটার আরেকটা নাম হলো প্রেসিডেন্টস রুল বা রাষ্ট্রপতি শাসন, আর তৃতীয় হলো অর্থনৈতিক জরুরি অবস্থা বা সেটা হলো তোমার ফিনান্সিয়াল এমার্জেন্সি। এবার কোন তালিকা বা কোন লিস্টে এটা অন্তর্ভুক্তি করা রয়েছে? সেটা হলো কেন্দ্রীয় তালিকা বা ইউনিয়ন লিস্টের আওতাতে রয়েছে। কোন দেশ থেকে গৃহীত হয়েছে? জার্মানি থেকে আমাদের সংবিধানে গৃহীত হয়েছে। এতগুলো পয়েন্ট আমরা প্রথম পেজ থেকে দেখলাম। এরপরে দেখব জাতীয় জরুরি অবস্থাতে আমরা ডাইরেক্ট ঢুকে যাব। প্রথমে আমরা জরুরি অবস্থার ওপর বিচার করে নিলাম, এবার জাতীয় জরুরি অবস্থা। দেখো, জাতীয় জরুরি অবস্থা কখন ঘোষণা হয়? 3টে কারণ এখানে বলা রয়েছে। একটা হলো যুদ্ধ পরিস্থিতি, মানে যদি কোনো দেশের সাথে আমাদের দেশের যুদ্ধ লেগে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? জাতীয় জরুরি অবস্থা কেন্দ্র সরকার ঘোষণা করবে। ওকে। সেকেন্ড কী হতে পারে? বহিরাগত আক্রমণ, মানে আমরা ইচ্ছে করে যুদ্ধ করছি না। যুদ্ধ আর বহিরাগত আক্রমণের মধ্যে পার্থক্য হলো, যুদ্ধ মানে আমরা যেচে আর কি যুদ্ধ করছি, আর যদি বহিরাগত আক্রমণ বলতে বোঝায়, ধরো চায়না আমাদের দেশের ওপর অ্যাটাক করলো, সেটা বহিরাগত আক্রমণ, কিংবা পাকিস্তান অ্যাটাক করলো, সেটা হলো বহিরাগত আক্রমণ। তাহলে দুটো পরিস্থিতি গেল। আর থার্ড পরিস্থিতি হলো দেশের ভেতর সশস্ত্র আক্রমণ। এই ব্যাপারটাকে একটু জানতে হবে। ইংরেজি পয়েন্টটাও দেখো দিয়েছি, আর্মড রেবেলিয়ন। ঠিক আছে, আর্মড রেবেলিয়ন এই কথাটা কিন্তু উল্লেখ থাকতে হবে। ঠিক আছে, দেশের ভেতর মানে দেশের ভেতর কোনো একটা দেশ বা কোনো একটা প্রভিন্সে হতে পারে, কোনো একটা ইউনিয়ন টেরিটরির মধ্যে হতে পারে। যদি আর্মড রেবেলিয়ন, রেবেল মানে কি? রেবেল মানে কিছু মানে বিদ্রোহী লোক, রেবেল বলতে বোঝায়, তারা যদি আর্মড অর্থাৎ সশস্ত্রভাবে অস্ত্রশস্ত্র নিয়ে আর কি সরকারের বিরুদ্ধে কোনো স্টেপ তোলে, তাহলে সেক্ষেত্রে সেখানে কিন্তু এমার্জেন্সি ঘোষণা করা হতে পারে সেই ক্ষেত্রে। তাহলে 3টে কেস কী কী গেল? একটা যুদ্ধ পরিস্থিতি, একটা বহিরাগত আক্রমণ, আর একটা হলো দেশের ভিতর যদি সশস্ত্র আক্রমণ হয়, ঠিক আছে, আর্মড রেবেলিয়ন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হবে। এবার দেখো, এই যে 3 নম্বর কারণটা বললাম, এটা নিয়ে একটু বেশি বললাম, এর পেছনে কারণ রয়েছে। দেখো, এখানে বলা রয়েছে 3 নম্বর কারণটি প্রথমে ছিল অভ্যন্তরীণ গোলযোগ, মানে সংবিধান যখন তৈরি হয় তখনই লেখা ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স। ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে। কিন্তু এটা 44তম সংবিধান সংশোধনীতে, 44তম সংবিধান সংশোধনী কবে? 1978 সালে। তাহলে 44তম সংবিধান সংশোধনীতে 1978-এ জনতা পার্টি সরকারের সময়, একদম তোমাদের ক্লিয়ারভাবে আমি এটা লিখে দিয়েছি, জনতা পার্টি সরকারের সময়। কোন জনতা পার্টি সরকার কে ছিল? মোরারজি দেশাই। ঠিক আছে, মোরারজি দেশাইয়ের সময় কি হয়েছিল? এই সময় পরিবর্তন করা হয়। তার মানে এই প্রথমে ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স, সেটা থেকে পরে 44তম সংবিধান সংশোধনী 1978 সাল, জনতা পার্টি তখন সরকার চলছিল, ইন্দিরা গান্ধীকে সরিয়ে জনতা পার্টি সরকার গঠন করেছিল, এবং সেটা সেই সময় মানে প্রধানমন্ত্রী কে ছিলেন? মোরারজি দেশাই। তার সময়ে 44তম সংবিধান সংশোধনীতে কি বলা হলো? এই ইন্টারনাল ডিস্টারবেন্সটাকে চেঞ্জ করে দেওয়া হলো আর্মড রেবেলিয়ন। ওকে। তার মানে দেখো, এর পেছনে একটা কারণ রয়েছে, সেই কারণটা অবশ্যই বলবো, সেই কারণটা একটু পরে বলবো। প্রথমে এই কথাটা মনে রাখো, ইন্টারনাল ডিস্টারবেন্স ছিল, সেখান থেকে আর্মড রেবেলিয়ন এই কথাটা যোগ করা হলো 44তম সংবিধান সংশোধন 1978 সালে, জনতা পার্টি সরকারের সময় মোরারজি দেশাই যখন প্রধানমন্ত্রী ছিলেন। এবার জানবো জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি কে ঘোষণা করেন? কে ঘোষণা করেন? রাষ্ট্রপতি, অর্থাৎ আমাদের দেশের প্রেসিডেন্ট, তিনি ঘোষণা করবেন জাতীয় জরুরি অবস্থা। ওকে। এবার বর্তমানে রাষ্ট্রপতি কে রয়েছেন? রামনাথ কোবিন্দ রয়েছেন। তিনি ঘোষণা করতে পারবেন। যদি এই মুহূর্তে জাতীয় জরুরি অবস্থার ঘোষণা করার প্রয়োজন মনে হয়, তাহলে রাষ্ট্রপতি ঘোষণা করবেন। ওকে।
পরের পয়েন্টগুলো দেখব। দেখো ধারা, কত নম্বর ধারাতে এবার জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা মানে বর্ণিত রয়েছে, তাহলে হয়ে যাবে ধারা 352। আমরা প্রথমে বললাম কি জরুরি অবস্থা 352 থেকে 360, তাহলে 352 নম্বর যে ধারাটা সেটাই বর্ণিত হচ্ছে জাতীয় জরুরি অবস্থা সম্বন্ধে। ওকে, জাতীয় জরুরি অবস্থা তাহলে 352 নম্বর ধারাতে বর্ণিত হয়ে গেল। এবার পার্লামেন্টের মঞ্জুরি, জাতীয় জরুরি অবস্থা ঘোষণার 1 মাসের মধ্যে পার্লামেন্টের অনুমোদন লাভ করতে হয়। তাহলে জাতীয় জরুরি অবস্থা, ধরো আজ পরিস্থিতি খারাপ, ধরো যুদ্ধ লেগে গেছে, কিংবা বহিরাগত আক্রমণ হয়ে গেছে, কিংবা তোমার আর্মড রেবেলিয়ন হয়ে গেছে দেশের মধ্যে, বিভিন্ন জায়গায় তোমার আর্মড রেবেলিয়ন শুরু হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে জাতীয় জরুরি অবস্থা আজ ইমিডিয়েট বেসিসে তোমার ঘোষণা করে দেওয়া হলো। কিন্তু 1 মাসের মধ্যে পার্লামেন্টে এবার বিল পাস করাতে হবে। পার্লামেন্টে তোমার পাস করাতে হবে যে জাতীয় জরুরি অবস্থা যেটা চালু করা হয়েছে সেটা যেন কন্টিনিউ থাকে। যদি 1 মাস পর, 1 মাসের ভেতর, মানে যেদিন ঘোষণা করা হলো তার 1 মাসের ভেতর যদি সেটা অ্যাপ্রুভাল না দেয় পার্লামেন্টে সেটা পাস না হয়, মেজরিটি পেয়ে পাস না করে, তাহলে পরে কী হবে, অটোমেটিক তাহলে পরে সেই জরুরি অবস্থা ক্যান্সেল হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে পার্লামেন্টের মঞ্জুরি বলতে কী বোঝায়, জাতীয় জরুরি অবস্থা যেদিন ঘোষণা হচ্ছে সেই দিন থেকে 1 মাসের মধ্যে পার্লামেন্টের অনুমোদন লাভ করতে হবে। ওকে, মানে পার্লামেন্টে পাস করাতে হবে। পার্লামেন্টে বলতে পার্লামেন্টের দুটো কক্ষ, একটা হলো নিম্নকক্ষ বা লোকসভা, উচ্চকক্ষ বা রাজ্যসভা, দুটো সভাতেই পাস করাতে হবে। ওকে, এরপর স্থায়িত্ব, এটা কতদিন স্থায়ী হতে পারে। দেখো এখানে লেখা রয়েছে একবার মানে প্রথম যখন ঘোষণা করা হলো সেটা সর্বাধিক 6 মাস স্থায়ী হতে পারে, মানে একবার ঘোষণা করলে 6 মাস পর্যন্ত সেটা স্থায়ী হবে। ওকে, এরপর প্রত্যেক 6 মাস অন্তর পার্লামেন্টের অনুমোদনে বা সমর্থনে অনির্দিষ্টকালের জন্য প্রসারিত হতে পারে। এই কথাটা বোঝো, তার মানে এটাকে আমি বাড়াতে পারি, যত ইচ্ছা বাড়াতে পারি এই এমার্জেন্সি টাইমটাকে, এর ঊর্ধ্বসীমা বলে কিছু নেই। এইটা মাথায় রাখবে, এই পয়েন্টটা যেটা বলছি সেটা মাথায় রাখবে যে ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থার কোনো ঊর্ধ্বসীমা নেই, মানে কতদিন পর্যন্ত এটা রাখা যাবে তার কোনো ঊর্ধ্বসীমা নেই। ধরো যুদ্ধ লেগে রয়েছে 10 বছর 12 বছর, তাহলে 10 বছর 12 বছর পর্যন্ত কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা যেতে পারে। কিন্তু কি হবে, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর সেক্ষেত্রে কি করতে হবে, পার্লামেন্টের অ্যাপ্রুভাল নিয়ে যেতে হবে। ওকে, এবার ঘোষণা হয়েছে মানে কতবার ঘোষণা হয়েছে সেটা বোঝাচ্ছে। এখনও পর্যন্ত 3বার ঘোষণা হয়েছে। কবে কবে, 1962 সালে, 1971 সালে, 1975 সালে। দেখো 3টে কারণ রয়েছে, 3টেই আলাদাভাবে আমরা ডিসকাস করব। প্রথমে জেনে নাও কবে কবে ঘোষণা হয়েছে। টোটাল 3বার আজ পর্যন্ত ঘোষণা হয়েছে ভারত স্বাধীনের পর, 1962 সালে, 1971 সালে, 1975 সালে। তাহলে কবে কবে হলো সেটা 3বার হয়ে গেল। 6 মাস অন্তর অন্তর আমার কি করতে হবে, অ্যাপ্রুভাল নিতে হবে। আর যেদিন ঘোষণা হলো তার থেকে 1 মাসের মধ্যে পার্লামেন্টের অনুমোদন লাভ করতে হবে। 352 নম্বর ধারাতে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি বর্ণিত হয়েছে। এবার পরের পয়েন্ট দেখব, জরুরি অবস্থার ফলাফল কি হতে পারে। ধরো ঘোষণা তো হয়ে গেল জরুরি অবস্থা, ওকে, এবার ফলাফল, এর ফল মানে এই ঘোষণার ফলে কি কি হতে পারে। ধারা 20 ও 21 বাদে বাকি সকল মৌলিক অধিকার প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রপতি বাতিল করতে পারেন। মানে আরেকটা এর সাথে সাথেই বলে দিই যে 19 নম্বর ধারা যেটা রয়েছে, দেখো বলা রয়েছে শুধুমাত্র বহিরাগত আক্রমণের কারণে জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে 19 নম্বর ধারা স্থগিত করা যেতে পারে, কিন্তু আভ্যন্তরীণ কারণে জরুরি অবস্থার জন্য বাতিল করা যায় না। তার মানে কি হলো, যদি এমার্জেন্সি ঘোষণা করা হয়, ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হয়, সেক্ষেত্রে 20 আর 21 এই দুটো যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের দুটো ধারা রয়েছে, 20 এবং 21, এই দুটো ধারা কোনোভাবেই বাতিল করা যাবে না। মানে এই দুটো ধারা শুধুমাত্র অব্যাহত থাকবে, বাকি ধারাগুলো কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেগুলো কিন্তু বাতিল করা যাবে। ওকে, এই দুটো ধারা আমাকে মনে রাখতে হচ্ছে, 20 এবং 21। আর একটা বলা হলো ধারা 19। ধারা 19-এর ক্ষেত্রে কি হবে, যদি বহিরাগত আক্রমণ হয় তাহলে ধারা 19 কিন্তু বাতিল হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আর্মড রেবেলিয়ন যদি হয়, মানে দেশের ভিতর যদি গোলযোগ সৃষ্টি হয়, সশস্ত্র বাহিনী, কোনো বাহিনী ধরো মাওবাদী কোনো বিভিন্ন জায়গায় মাওবাদী অ্যাটাক শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে, যদি ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হয় সেক্ষেত্রে কিন্তু ধারা 19কে বাতিল করা যাবে না। তার মানে 3টে ধারা আমার
মোটামুটি থাকছে। 20 এবং 21 এই দুটো কোনোভাবেই বাতিল হবে না। আর 19 নম্বর ধারাটা বহিরাগত আক্রমণ যদি হয় সেক্ষেত্রে বাতিল হয়ে যাবে, কিন্তু আর্মড রেবেলিয়ন যদি হয়, মানে দেশের ভেতর যদি অভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহ হয়, সেক্ষেত্রে কিন্তু বাতিল হবে না। এরপর দেখব থার্ড ফলাফলটা কি হতে পারে। জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে লোকসভা 1 বছরের জন্য কি করা যেতে পারে, বর্ধিত করা যেতে পারে। মানে ধরো আজ এমার্জেন্সি ঘোষণা করা হলো, হয়তো কাল থেকে তোমার নতুনভাবে ভোট করার কথা ছিল, কিন্তু আজ এমার্জেন্সি ঘোষণা করা হয়ে গেছে, কাল কিন্তু আর ভোট হবে না। ঠিক আছে, এই ভোটটা কি হবে, মানে 5 বছর পূর্ণ হয়ে গেছে ধরো সরকারের, কিন্তু কাল আর ওটা ভোট হবে না। সেই রাজ্য সরকার কেন্দ্র সরকার দুটোর ক্ষেত্রেই 1 বছর পর্যন্ত এটাকে বাড়ানো যেতে পারে। যদি এমার্জেন্সি লাগাতার লেগে থাকে তাহলে 1 বছর ম্যাক্সিমাম এটাকে বাড়ানো যেতে পারে। মানে লোকসভা 5 বছরের জায়গায় তার কার্যকাল 6 বছর পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে। এটা লোকসভা পড়ার সময় আমরা আবার জানবো। ওকে, এটুকুটা জেনে রাখো যে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি যখন ঘোষণা করা হয় তখন সেক্ষেত্রে পার্লামেন্টের পার্লামেন্ট বলতে তো দুটো সভাকেই বোঝায় এবং তার সাথে রাষ্ট্রপতিকে। এখানে লোকসভার কথা বলছি কারণ লোকসভাতে যারা যায় তারা ডাইরেক্ট তোমার ভোটের মাধ্যমে যায়। সেক্ষেত্রে সেই লোকসভাকে 1 বছর পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে বা বর্ধিত করা যেতে পারে। এবার 4 নম্বর ফলাফল দেখব। এ সময় পার্লামেন্ট প্রয়োজনে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। আমরা 3টে তালিকা বললাম, 3টে লিস্ট বললাম, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্ট মানে যেখানে কেন্দ্র সরকারের আওতায় রয়েছে, স্টেট লিস্ট বা রাজ্য সরকারের আওতায় রয়েছে, আর কনকারেন্ট বলতে কেন্দ্র সরকার রাজ্য সরকার দুজন মিলে যেখানে আইন প্রণয়ন করে। ঠিক আছে, দুজনের যেখানে ক্ষমতা রয়েছে। এবার কি বলছে এখানে, যদি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় সেক্ষেত্রে কি হতে পারে, রাজ্য সরকার বা স্টেট লিস্টে যেগুলো রয়েছে, রাজ্য সরকারের তালিকা বা রাজ্য তালিকা বা স্টেট লিস্টে যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী কেন্দ্র সরকার সেখানে কিন্তু নতুন আইন তৈরি করে দিতে পারে। মানে সেই পিরিয়ডের জন্যে সেই আইনগুলো কিন্তু বলবৎ থাকবে। ধরো বলা রয়েছে যে রাজ্য সরকার কৃষি ব্যাপারটা দেখবে, ঠিক আছে, ফিনান্সিয়াল এমার্জেন্সি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু কি করবে, কেন্দ্র সরকার হয়তো বলে দিল যে না, বর্তমানে এই টাইমটা কৃষির ব্যাপারটা পুরোপুরি আমার আওতাতেই থাকবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকারের কাছে চলে যাবে। এটা জাস্ট উদাহরণ হিসাবে তোমাদের বললাম। ওকে, তাহলে পরে ফলাফল আমরা 4টে ফলাফল পেলাম। একটা হলো 20 আর 21 এই দুটো ধারা কোনোভাবেই বাতিল হবে না। 19 নম্বর ধারাটা শুধুমাত্র বহিরাগত আক্রমণের ক্ষেত্রে বাতিল হয়ে যাবে, কিন্তু ইন্টারনাল যদি আর্মড রেবেলিয়ন বা সশস্ত্র বিদ্রোহ হয় সেক্ষেত্রে কিন্তু বাতিল হবে না। থার্ড হলো জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে লোকসভা 1 বছরের জন্য বর্ধিত বা এক্সটেন্ড করা যেতে পারে। আর এ সময় পার্লামেন্ট প্রয়োজন অনুযায়ী রাজ্য তালিকাভুক্ত বা স্টেট লিস্টে যেগুলো রয়েছে সেই ব্যাপারগুলোর উপর কিন্তু আইন প্রণয়ন করতে পারে। চলো এবার দেখব প্রথম জাতীয় জরুরি অবস্থা, মানে ফার্স্ট টাইম যখন এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হয় তার সম্বন্ধে কী কী পয়েন্ট থাকতে পারে সেগুলো আমরা পয়েন্ট ওয়াইজ দেখে নেব। কবে ঘোষণা হয়েছিল? 26/10/1962। 26/10/1962, ঠিক আছে, অক্টোবরের 26 তারিখ 1962 সালে। কারণটা কি? ইন্দো চীন যুদ্ধ, নেফা অধিগ্রহণ নিয়ে। দেখো আজ আমরা যেটাকে অরুণাচল প্রদেশ বলছি এবং অরুণাচল প্রদেশের নিচে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যেমন মেঘালয়, মণিপুর, তোমার নাগাল্যান্ড, এই যে রাজ্যগুলো রয়েছে এই রাজ্যগুলো একসময় নেফা, একটাই রাজ্য ছিল, সেটার নাম ছিল নেফা। ঠিক আছে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। ওকে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, এটাকে নেফা বলা হতো সংক্ষেপে। চায়না কি চেয়েছিল, পুরো আর কি এই যে নেফা এটাকে পুরোটাই অধিগ্রহণ করে নেবে। ঠিক আছে, এবার এই নিয়ে আর কি ভারত আর চীনের মধ্যে যুদ্ধ শুরু হয় 1962 সালে এবং তার দরুন 26/10/1962 এই তারিখে কি ঘোষণা করা হলো? ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হলো ইন্দো চায়না ওয়ার। ওকে, নেফা নিয়ে। এবার সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। 1962 সাল তিনি জওহরলাল নেহরু সেই সময় প্রধানমন্ত্রী ছিল। এবার রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, নাম কি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্মদিনে 5ই সেপ্টেম্বর আমরা কি পালন করে থাকি? আমরা পালন করে থাকি শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি হলেন প্রথম ভারতরত্ন রিসিপিয়েন্টের মধ্যে একজন। 3জনকে দেওয়া হয়েছিল, চক্রবর্তী রাজা গোপালাচারী, রাধাকৃষ্ণন আর সিভি রমন। অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম ভারতরত্ন প্রাপক
দের মধ্যে একজন। তিনি ছিলেন সেই সময়কালে মানে প্রথম এমার্জেন্সি বা ন্যাশনাল এমার্জেন্সির সময়কালে তিনি রাষ্ট্রপতি ছিলেন। ওকে, এটা গেল। তাহলে কী কী জানলাম? সময় মানে কবে ঘোষণা করা হচ্ছে 26/10/1962। কারণ কি ছিল? ইন্দো চায়না ওয়ার বা ভারত আর চীনের মধ্যে যুদ্ধ, নেফা অধিগ্রহণ নিয়ে। নেফা ভারতের আওতায় রয়েছে। আজও যে কারণে তোমরা দেখে থাকবে মাঝে মধ্যে যে অরুণাচল প্রদেশকে চায়নার নিজেদের প্রভিন্স বলে থাকে, বাট এটা ভারতের আওতায় রয়েছে, ছিল, আছে, থাকবে। নেফা, ওকে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। এই অধিগ্রহণ নিয়ে ভারত আর চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল। এরপর এই সময় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, রাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন দেখব, পরের পয়েন্ট দেখব আমরা দ্বিতীয় জাতীয় জরুরি অবস্থা অর্থাৎ সেকেন্ড ন্যাশনাল এমার্জেন্সি সম্বন্ধে আমরা পয়েন্টগুলো জানব। কবে ঘোষণা করা হয়? 3/12/1971। 1971 সালে কি হয়েছিল? 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সহায়তার জন্য ভারত পাকিস্তানের অঘোষিত যুদ্ধ। দেখো এখানে কিন্তু যুদ্ধ বলা হচ্ছে, এখানে কিন্তু বহিরাগত আক্রমণের কারণে হয়নি, এটা যুদ্ধর কারণে হয়েছিল। তার মানে ফার্স্ট পয়েন্ট যেটা আমরা বলেছিলাম যুদ্ধ, সেটার কারণে এটা হয়েছিল দ্বিতীয় এমার্জেন্সি। আর প্রথম যেটা সেটা কিন্তু বহিরাগত আক্রমণের কারণে হয়েছিল। ওকে, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, দেখো তাহলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশ তোমার ইস্ট পাকিস্তান ছিল, সেই ইস্ট পাকিস্তান থেকে ভাষার কারণে মানে এরা চাইছিল, পাকিস্তানি যারা, তারা চাইছিল বাংলাদেশকে মেনে চলতে হবে। কি কারণ? বাংলাদেশকে মেনে চলতে হবে উর্দু ভাষা, কারণ পাকিস্তান চাইছে উর্দু ভাষা তোমার জাতীয় ভাষা থাকবে। কিন্তু সেই সময় শেখ মুজিবুর রহমান কি চাইছিল? বাংলা ভাষা। শেখ মুজিবুর রহমান যেহেতু পুরো বাংলাদেশ প্রভিন্সে কিন্তু ভোটে জিতেছিল এবং তার প্রধানমন্ত্রী হওয়ার কথা। এবার বাংলাভাষী কি করে প্রধানমন্ত্রী হতে পারে? এই ভাষা যুদ্ধ শুরু হলো। কারণটা একটু জাস্ট তোমাদের বলে দিলাম। এই ভাষা যুদ্ধ শুরু হওয়ার কারণে এরপর অত্যাচার শুরু হলো বাঙালিদের ওপর, এবং বাঙালিদের ওপর যখন অত্যাচার শুরু হয় বাংলাদেশে, সেই সময় পাকিস্তানের থেকে তারা আলাদা হয়ে যাবে এই সিদ্ধান্ত নেয় এবং 1971 সালে যুদ্ধ হয়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ যেটাকে বলা হয়। এবং এতে সহায়তা করার জন্যে, বাংলাদেশকে সাহায্য করার জন্যে, পাকিস্তানকে উইক করার জন্য এবং বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। তাহলে সালটা কত? 1971 সাল। এবার এমার্জেন্সি, এবার যেহেতু তোমার যুদ্ধ লেগে গেছে, তাহলে সেই পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্যে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হলো। কবে? 3/12/1971, অর্থাৎ 3 ডিসেম্বর 1971 সালে। এবার প্রধানমন্ত্রী সে সময় কে ছিলেন? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী তিনি ছিলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন ভিভি গিরি। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু জাস্ট প্রিসাইজ করে দেওয়া রয়েছে। এই পয়েন্টটি পরীক্ষায় আসে, সেই পয়েন্টগুলো জাস্ট তোমার বলা রয়েছে এই ভিডিওতে। ওকে, শুধুমাত্র আমি একটু ডিসকাস করে দিচ্ছি যে কারণটা কি। এবার দেখো পরের থার্ড যেটা জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি থার্ড, সেটা আমরা ডিসকাস করব। এইটা কিন্তু একটু ব্যাপার রয়েছে, এটা আমি বলবো তোমাদের। দেখো সময় কবে, মানে কবে ঘোষণা করা হয়? 25/6/1975। 25/6 জুন মাসে, ঠিক আছে, জুন মাসের 25 তারিখ 1975 সালে ঘোষণা করা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। এরপর আজ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। এটা ছিল থার্ড টাইম এবং আজ পর্যন্ত এটাই ছিল লাস্ট, ঠিক আছে। 25/6/1975 সালে তৃতীয় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হলো। কারণ কি? আভ্যন্তরীণ গোলযোগ, ইন্টারনাল ডিস্টারবেন্স। দেখো এটা ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে হচ্ছে। তাহলে প্রথমটা আমরা দেখলাম এক্সটার্নাল অ্যাগ্রিগেশন বা বহিরাগত আক্রমণ, ঠিক আছে। সেকেন্ড যেটা হলো সেটা হলো ওয়ার মানে ভারত আর পাকিস্তানের মধ্যে যেটা যুদ্ধ হলো 1971 সালে, সেটা হলো ওয়ার, ওকে, যুদ্ধের কারণে। এবার থার্ড কারণটা হলো আভ্যন্তরীণ গোলযোগ। এখানে কি লেখা রয়েছে? ইন্টারনাল ডিস্টারবেন্স। কিন্তু পরে আমরা কি বললাম? এই ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণেই যে তৃতীয় জরুরি অবস্থা ঘোষণা করে দেওয়া হলো, সেইটার আর কি যাতে না হয়, দ্বিতীয়বার রিপিট না হয়, তার জন্যে 44তম সংবিধান সংশোধন 1978 সালে জনতা সরকারের সময় যখন প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই, তার সময়ে কি করা হলো? এই আভ্যন্তরীণ গোলযোগ বা ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যাবে না, তার পরিবর্তে কি বলা হলো? আর্মড রেবেলিয়ন যদি হয় তাহলে সেক্ষেত্রে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হবে। এর পেছনে কারণটা দেখো, বেশিরভাগ বইয়ে তুমি দেখতে পাবে শিখ আপরাইজিং, মানে শিখ বিদ্রোহকে আর কি লেখা থাকে বেশিরভাগ বই। কিন্তু এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে।
মেন কারণ শিখ আপরাইজিং কিন্তু ছিল না, শিখ আপরাইজিংয়ের সাথে অপারেশন ব্লু স্টার যেটা সেইটাই কিন্তু কারণ ছিল। এখানে মেন কারণ আমি অনেকগুলো আর কি জার্নাল পড়লাম, সেই জার্নাল থেকে তোমাদের এই ভিডিও দেওয়ার জন্য অনেকগুলো জার্নাল আমি পড়লাম শুধুমাত্র এইটাকে টোটালি তোমাদের কাছে কমপ্লিট একদম সঠিক তথ্য প্রদান করার জন্যে। সেখানে বলা রয়েছে জেপি, জেপি কাকে বলি আমরা? জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ সেই সময় স্ট্রং অপোজিট লিডার হিসাবে ইন্দিরা গান্ধীর এগেনস্টে দাঁড়িয়ে গেছিলেন এবং তিনি বিভিন্ন জায়গায় যেখানেই যাচ্ছিলেন সেখানে বিদ্রোহ তৈরি করছিলেন, যে সরকার একদম ফেলে দেওয়ার একদম কাগারে নিয়ে চলে এসেছিলেন এবং এটাকে নাম দেওয়া হয়েছিল টোটাল রেভলিউশন। এই ব্যাপারটা টোটাল রেভলিউশন, টোটাল রেভলিউশন মানে হলো সম্পূর্ণ বিদ্রোহ, ঠিক আছে? সম্পূর্ণ বিদ্রোহ বা টোটাল রিভলিউশনের জনককে দেখবে জয়প্রকাশ নারায়ণ। এইটা কিন্তু পরীক্ষায় এসছিল, একটা পরীক্ষায় এনটিপিসিতে যত সম্ভব এসেছিলো, আরআরবি এনটিপিসিতে। তারপর টোটাল রেভলিউশনের জনককে জয়প্রকাশ নারায়ণ। ওকে, এই জয়প্রকাশ নারায়ণ টোটাল রেভলিউশন বলে যে আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনে কিন্তু কেন্দ্র সরকারের অবস্থা একদম খুব খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে? বিভিন্ন যেখানেই তিনি যাচ্ছিলেন সেখানে আর কি কেন্দ্র সরকারের যা আর কি ভূমিকা, তার এগেনস্টে গিয়ে তিনি বিদ্রোহ শুরু করতে পারছিলেন এবং সেইটাকেই দমানোর জন্যে কী করলো সরকার? কী করলো? তৃতীয় জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে দিল। ওকে, তাহলে আভ্যন্তরীণ গোলযোগ এবং সেখানে এই শিখ আপরাইজিং বলতে পারো একটা মুখিয়া ছিল, জাস্ট একটা বলতে পারো কি বলবো, কোনো একটা কারণে ধরো বড় একটা কারণ আছে কিন্তু একটা বলতে পারছে না জাস্ট একটা কিছু একটা ঘটনা ঘটে গেল, তার এগেনস্টে এবার ফুল কথাটা বলে ফেলবে, সেই রকম আর কি। এইটা একটা মানে মুখ ছিল, বাকি কারণটা কিন্তু এই টোটাল রেভলিউশনটাই ছিল। যদিও তোমার পরীক্ষাতে কিন্তু টোটাল রেভলিউশন এই কারণটাকে কখনো বলা হয় না, শুধুমাত্র শিখ আপরাইজিংকে বলা হয়। জাস্ট তোমাদের তথ্য জানার জন্যই বললাম। ওকে, এবার দেখবো প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। এক্ষুনি বললাম জয়প্রকাশ নারায়ণ ইন্দিরা গান্ধীর এগেনস্টে বিশাল আর কি মানে ব্যারিয়ার তৈরি করেছিল। এবার রাষ্ট্রপতি কে ছিল? এইটা কিন্তু সব থেকে বেশিবার পরীক্ষায় এসছে তৃতীয় জাতীয় জরুরি অবস্থা থেকে, যে যখন থার্ড আর কি ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? ফখরুদ্দিন আলী আহমেদ। এবং এই আর কি যে জরুরি অবস্থাটা, এটা বলা হয়ে থাকে যে ইন্দিরা গান্ধী কোনো লিখিত আর কি পার্লামেন্টের কোনো লিখিত আর কি পেশ করেননি রাষ্ট্রপতির কাছে যে জরুরি অবস্থা ঘোষণা করা হোক, জাস্ট ফোন কলে নাকি রাষ্ট্রপতিকে বলেছিলেন যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে দেওয়া হোক। ওকে, তাহলে পরে ফখরুদ্দিন আলী আহমেদ সেই সময় রাষ্ট্রপতি ছিলেন এবং রেডিওতে যেটা জরুরি অবস্থা আর কি ঘোষণা করেছিলেন সেটাও ইন্দিরা গান্ধী করেছিলেন এবং তারপরেই কিন্তু সেই সংশোধনটা নিয়ে আসা হলো 44তম সংবিধান সংশোধন 1978 সাল। ওকে, এবার পরেরটা দেখবো আমরা। পরের হলো রাষ্ট্রপতি শাসন বা রাজ্য জরুরি অবস্থা, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্টেট এমার্জেন্সি। স্টেট এমার্জেন্সি কখন ঘোষণা করা হয়? দেখো, যদি কোনো রাজ্যে সাংবিধানিক কার্যকারিতা ব্যাহত হয়, মানে সংবিধান মেনে না চলে, অর্থাৎ কোনো রাজ্যের সরকার যদি সংবিধান না মেনে চলে, সেক্ষেত্রে রাজ্যপালের লিখিত পরামর্শে রাষ্ট্রপতি ওই রাজ্যে রাজ্য আপৎকালীন অবস্থা বা রাজ্য জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন লাগু করে। তাহলে কি বললাম? তিনটে এটাকে বলা হয়, একটা রাষ্ট্রপতি শাসন, একটা রাজ্য জরুরি অবস্থা, আর একটা হলো রাজ্য আপৎকালীন অবস্থা। জরুরি অবস্থা মানেই হলো আপৎকালীন অবস্থা। ওকে, তাহলে কি হলো? কারণটা কি? কোন কারণে স্টেট এমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন প্রেসিডেন্টস রুল এটা লাগু করা হবে? কারণটা হলো যদি সাংবিধানিক কার্যকারিতা কোনো রাজ্যে খতম হয়ে যায় বা কোনো রাজ্য সরকার যদি সংবিধান মেনে না চলে। আমাদের সংবিধানে যা যা কথা বলা রয়েছে কোনো কিছু মেনে চলছে না, সেক্ষেত্রে কি হতে পারে? রাষ্ট্রপতি শাসন লাগু করবে রাজ্যপালের লিখিত পরামর্শে। মানে রাজ্যপাল, সেই রাজ্যের রাজ্যপাল যখন লিখে দেবে যে এই রাজ্যে যে সরকার রয়েছে বর্তমানে রাজ্য সরকার, সে সংবিধান মেনে চলছে না, তাহলে পরে সেক্ষেত্রে সেটা বিচার করে গিয়ে তোমার রাষ্ট্রপতি কী করবে? সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করবে। আর একটা কারণ বলে দিই, এটা বেশিরভাগ জায়গায় তুমি দেখতে পাবে না, কেন্দ্র সরকারের তৈরি করা আইন, পার্লামেন্টে পাস করা যে সমস্ত আইন বা
নীতি নির্দেশ রয়েছে সেগুলো যদি রাষ্ট্রপতি মানে সেই রাজ্যের আর কি সরকার যদি মেনে না চলে সেক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রপতি মানে সেই রাজ্যের রাষ্ট্রপতি শাসন বা রাজ্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। এবার এই ধারাটা এখানে মিস আউট হয়ে গেছে, আমি লিখে দেবো, অবশ্যই সেটা তোমাদের বলে দেব। এবার কে ঘোষণা করে? সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের লিখিত রিপোর্ট অনুযায়ী রাষ্ট্রপতি ঘোষণা করে, মানে ঘোষণা করবে রাষ্ট্রপতি, কিন্তু তার জন্য কি হতে হবে? সেই রাজ্য, যেই রাজ্যের ওপর ঘোষণা করা হবে রাষ্ট্রপতি শাসন বা রাজ্য জরুরি অবস্থা, সেই রাজ্যের রাজ্যপালের লিখিত পরামর্শ বা রিপোর্ট লাগবে। ওকে, এবার দেখব ধারা কত নম্বর ধারাতে বর্ণিত হয়েছে? 356 নম্বর ধারা। 352তে দেখলাম আমরা ন্যাশনাল এমার্জেন্সি, ঠিক আছে, বা জাতীয় জরুরি অবস্থা। 356তে দেখছি রাজ্য জরুরি অবস্থা বা স্টেট এমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন। ওকে, এবার এখানে আর একটা জিনিস বলবো, 356 যখন বললাম এর উল্টো দেখো 365, ঠিক আছে, 56-র উল্টো 65। 365-তে ওই কারণটা যেটা আমি পরে বললাম, যে কারণটা লেখা নেই এই নোটটাতে, সেই কারণটা তোমাদের বলে দিলাম, যে কেন্দ্র সরকারের তৈরি করা আইন, পার্লামেন্টে পাস করা আইন বা বিধি নিষেধ যদি রাজ্য সরকার না মেনে চলে, তাহলে সেক্ষেত্রেও কী হতে পারে? রাষ্ট্রপতি শাসন লাগু হতে পারে। দেখো, এই কারণে জাস্ট একটা উদাহরণ হিসেবে বলছি, বর্তমানে কেন্দ্র সরকার আজকের দিনে বলছি, আজ 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আজ থেকে প্রজাতন্ত্র দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের প্রজাতন্ত্র দিবস এতদিনে আমরা জানতাম 26শে জানুয়ারি, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো 23 তারিখ থেকেই শুরু করা হলো, মানে নেতাজির জন্মদিন থেকে শুরু করা হলো প্রজাতন্ত্র দিবস। প্রথমে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলেছিল আমরা এটা মানব না, এর এগেনস্টে আর কি করেছিল, কিন্তু মানে আর কি অবজেকশন জানিয়েছিল, কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারকে পরশুদিন জানিয়ে দিয়েছে যে 23 তারিখ থেকেই প্রজাতন্ত্র দিবস পালন হবে এবং আপনাদেরকে মানতে হবে। এটা কেন্দ্র সরকারের নির্দেশ, ঠিক আছে, রাজ্য সরকার মানতে বাধ্য। ওকে, কারণ কেন্দ্র সরকার এটা পার্লামেন্টে পাশ করাচ্ছে, পার্লামেন্টের অনুমোদন নিয়ে আর কি, মানে মেজরিটিতে এটা আর কি ঘোষণা করা হচ্ছে, কেন্দ্র সরকারের বিধিনিষেধ যেটা তৈরি করা হবে সেইটা মানতে বাধ্য রাজ্য। যদি সমস্ত বিধিনিষেধ ও বেশিরভাগ বিধিনিষেধ ধরো রাজ্য সরকার না মানে, সেক্ষেত্রে সেই স্টেটের ওপর কিন্তু স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল চালু হতে পারে। এবার দেখো ওটা 365 নম্বর ধারা, ঠিক আছে। এবার দেখো পার্লামেন্টের অনুমোদন, প্রস্তাবটি পার্লামেন্টের উভয় কক্ষের 2 মাসের মধ্যে অনুমোদন লাভ করতে হবে। এর আগেরটা ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে আমরা বলেছিলাম 1 মাসের মধ্যে অনুমোদন লাভ করতে হবে, মানে পার্লামেন্টের উভয় কক্ষ, লোকসভা আর রাজ্যসভা, নিম্নকক্ষ উচ্চকক্ষ দুটোতেই পাশ করাতে হবে। ঠিক তেমনি ওখানে 1 মাসে বলেছিলাম, এখানে 2 মাসে বলছি, তাহলে রাষ্ট্রপতি শাসন কী হতে হবে? 2 মাসের মধ্যে লোকসভা রাজ্যসভাতে পাশ করাতে হবে, এই একটা ব্যাপার গেল। এবার স্থায়িত্ব কতদিন স্থায়ী হতে পারে? এটাও আগেরটার মতোই একবারে 6 মাস কার্যকরী হবে, মানে একবার পাশ করানো হলে 6 মাস পর্যন্ত এটা কার্যকরী হবে। তারপর আরও বর্ধিত করতে হলে প্রতি 6 মাস অন্তর পার্লামেন্টের অনুমোদন লাভ করতে হবে। মানে আমি চাইছি সেই স্টেটে আরও এখনও সুধার আসেনি, মানে যে কারণে আর কি স্টেট এমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন লাগু করা হয়েছিল সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, সেই কারণটা সলভ হয়নি, তাহলে আরও বেশি এক্সটেন্ড করা হতে পারে, এবং সেই এক্সটেন্ড করার ক্ষেত্রে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর কিন্তু পার্লামেন্টে পাশ করাতে হবে। ওকে, এবার দেখব সর্বাধিক কতদিন স্থায়ী হতে পারে। এটার ক্ষেত্রে কিন্তু সর্বাধিক একটা স্থায়িত্ব রয়েছে, মানে ম্যাক্সিমাম 3 বছর পর্যন্ত এটা স্থায়ী হতে পারে, এটা সংবিধানে বলা রয়েছে। আগেরটা কি বললাম, ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে যত ইচ্ছা 12 বছর, 15 বছর, 18 বছর যদি যুদ্ধ লেগে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ততদিন পর্যন্ত ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হতে পারে। কিন্তু রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল বা রাজ্য এমার্জেন্সি, যেটা স্টেট এমার্জেন্সি, সেটা কিন্তু ম্যাক্সিমাম 3 বছর একবার ঘোষণা করলে সেটাকে ওই পাশ করিয়ে 6 মাস অন্তর পাশ করিয়ে ম্যাক্সিমাম 3 বছর পর্যন্ত এটাকে লাগু করা যেতে পারে। কিন্তু এর ব্যতিক্রমও রয়েছে, এর ব্যতিক্রম হয়েছে আর কি ভারতবর্ষে। দেখো ব্যতিক্রম হিসাবে সেটাকেও আমি নোট ডাউন করে দিয়েছি। জম্মু কাশ্মীরে হয়েছে, পাঞ্জাবে হয়েছে, আর পুদুচেরিতে হয়েছে। দেখো জম্মু কাশ্মীরে 6 বছর 264 দিন, 6 বছর 264 দিন কোথায়? জম্মু কাশ্মীরে। পাঞ্জাবে 4 বছর 259 দিন, 4 বছর 59 দিন। পুদুচেরিতে 3 বছর 96 দিন। ম্যাক্সিমাম বললাম 3 বছর, কিন্তু এই তিনটের
ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হয়েছে। কি জম্মু কাশ্মীরের ক্ষেত্রে 6 বছর 264 দিন, পাঞ্জাবের ক্ষেত্রে 4 বছর 259 দিন, 4 বছর 259 দিন, আর পুদুচেরির ক্ষেত্রে 3 বছর পেরিয়ে এক্সেস কিন্তু 3 বছর 96 দিন। ওকে, তাহলে 3 বছর 96 দিন পুদুচেরিতে। এই তিনটে রাজ্যের ক্ষেত্রে কিন্তু এইটার ব্যতিক্রম হয়েছে। এবার দেখব পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন কতবার হয়েছে। দেখো, আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে 4বার রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল লাগু হয়েছে। 4টে সাল কিন্তু আমাদের জানতে হবে: 1962, 1968, 1970, 1971। এই 4টে সালে 1962তে প্রথমবার হয়েছে, তারপর 1968, তারপর 1970, তারপর 1971। 4বার আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছে। এবার সর্বাধিক রাষ্ট্রপতি শাসন কোন রাজ্যে, এইটা বেশিরভাগ বইয়ে ভুল দেওয়া থাকে। ঠিক আছে, সব থেকে বেশিবার রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছে কোথায়? মণিপুরে। 10বার আজ পর্যন্ত লাগু হয়েছে মণিপুরে। দেখো, বেশিরভাগ জায়গায় কি লেখা থাকে? উত্তরপ্রদেশে ম্যাক্সিমাম। এই জায়গাটা কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। সব থেকে বেশিবার রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছে মণিপুরে। মণিপুর যদি অপশানে থাকে অবশ্যই মণিপুর দিয়ে আসবে। সেকেন্ড যেটা লার্জেস্ট টাইম বলতে পারো, ম্যাক্সিমাম টাইম, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে উত্তরপ্রদেশ, কারণ মণিপুরে 10বার, উত্তরপ্রদেশে 9বার। ঠিক আছে, তাহলে পরে সর্বাধিক রাষ্ট্রপতি শাসন কোন রাজ্যে লাগু হচ্ছে? মণিপুরে 10বার লাগু হয়েছে আজ পর্যন্ত। এবার এখনও ঘোষণা করা হয়নি কোন কোন রাজ্যে, এইটাও পরীক্ষায় খুবই আসে। একটা হলো ছত্তিশগড় আর একটা হলো তেলেঙ্গানা। এই দুটো রাজ্যে আজ পর্যন্ত একবারও রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল এটা লাগু হয়নি। ঠিক আছে, এরপর দেখব সর্বপ্রথম কোন রাজ্যে লাগু হয়েছিল। ভারতের সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন লাগু হয় পাঞ্জাবে। একদম মাথায় রাখবে, আজ পর্যন্ত ঘোষণা হয়নি দুটো রাজ্যে, একটা ছত্তিশগড় আর একটা তেলেঙ্গানা। আর সব প্রথম লাগু হয় কোথায়? পাঞ্জাবে। ঠিক আছে, 1951 সালে পাঞ্জাবে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন লাগু হয়। এটা একদম মাথায় মানে গুঁজে রেখে দাও। ঠিক আছে, 1951 সালে। এবার ফলাফল, আচ্ছা সালটাও একটু লিখে দিচ্ছি আমি, 1951 সালে। এবার দেখো ফলাফল, এর ফলে কি হতে পারে? রাজ্যের প্রশাসনিক ক্ষমতা, মানে রাজ্য সরকারের যা যা ক্ষমতা রয়েছে সমস্ত ক্ষমতা কে ট্রান্সফার করে নেবে? কেন্দ্র সরকারের হাতে ট্রান্সফার হয়ে যাবে। রাজ্য সরকারের যত প্রশাসনিক ক্ষমতা রয়েছে, লেজিসলেটিভ ক্ষমতা রয়েছে, সব কিছু কার কাছে চলে যাবে? কেন্দ্র সরকারের হাতে চলে যাবে। ওকে, এটা গেল রাষ্ট্রপতি শাসনের ফলাফল। এবার দেখব আর্থিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি। আমাদের 3 ধরনের এমার্জেন্সির মধ্যে এটা থার্ড এমার্জেন্সি, যেটা ফিনান্সিয়াল এমার্জেন্সি বা অর্থনৈতিক জরুরি অবস্থা বা আর্থিক জরুরি অবস্থা। কারণ কি? যদি দেশের আর্থিক অবস্থা সংকটাপন্ন হয় বা আর্থিক অবস্থা ভেঙে পড়ে, তবে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়। তাহলে কারণ কি বললাম? যদি কোনো দেশের আর্থিক অবস্থা সংকটাপন্ন হয়, মানে দেশের ফরেন রিজার্ভ একদম কমে গেছে, ধরো যা ফরেন রিজার্ভ রয়েছে তাতে দিয়ে আমার একদিনই চলবে কিংবা দুদিন চলবে আমার দেশ, কিংবা মাইনাসে চলতে শুরু করেছে, মানে ফরেন রিজার্ভ আমার নেগেটিভ হতে শুরু করেছে, সেই ক্ষেত্রে আর্থিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি ঘোষণা করা হতে পারে। রিসেন্টলি যেমন শ্রীলঙ্কাতে এই আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ওকে, তাহলে পরে রিসেন্ট পারপাসটা আমরা জেনে নিলাম যে রিসেন্টলি শ্রীলঙ্কাতে তোমার আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তাহলে পরে যদি আর্থিক অবস্থা ভেঙে পড়ে বা সংকটাপন্ন হয়, তাহলে সেক্ষেত্রে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে। কে ঘোষণা করেন? আবারও কে ঘোষণা করবেন? রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করে থাকেন। তাহলে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট এই আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করবেন। ওকে, কত নম্বর ধারাতে বর্ণিত হয়েছে? 360। এটা সব থেকে বেশি পরীক্ষায় আসে যে কত নম্বর ধারাতে, ধারাটা আমাকে জানতেই হবে। 360 নম্বর। প্রথমটা বললাম ন্যাশনাল এমার্জেন্সি 352, স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল হলো 356, আর আর্থিক জরুরি অবস্থা হলো 360। 4 করে যোগ করতে থাকবে, 352 সাথে যোগ করলে 356, 356 সাথে 4 যোগ করলে 360। ওকে, প্রথমে গেল 352তে ন্যাশনাল এমার্জেন্সি, 356তে গেল স্টেট এমার্জেন্সি, আর ফিনান্সিয়াল এমার্জেন্সি 360-এ। এবার দেখো, ঘোষণা হওয়ার 2 মাসের মধ্যে পার্লামেন্টের অনুমোদন প্রাপ্ত হতে হবে। প্রথমটার ক্ষেত্রে ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে শুধুমাত্র বলেছিলাম আমরা 1 মাসের মধ্যে পার্লামেন্টের অনুমোদন পেতে হবে, কিন্তু স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল এবং তার সাথে অর্থনৈতিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি দুটোর ক্ষেত্রে আমরা কি বলছি যে
যেদিন ঘোষণা হচ্ছে তার 2 মাসের মধ্যে, সেই দিন থেকে 2 মাসের মধ্যে কী করতে হবে, পার্লামেন্টের অনুমোদন পেতে হবে। অর্থাৎ পার্লামেন্টের উভয় কক্ষ, নিম্নকক্ষ বা লোকসভা এবং উচ্চকক্ষ বা রাজ্যসভা দুটোতেই কিন্তু পাশ করাতে হবে। এইটা গেল। এবার স্থায়িত্ব, কতদিন পর্যন্ত এটা স্থায়ী হতে পারে, একেবারে মানে একবার ঘোষণা করা হলে সেটা 6 মাস পর্যন্ত কার্যকরী হবে। আরও বর্ধিত করতে চাইলে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর পার্লামেন্টের অনুমোদন আবশ্যক। অর্থাৎ এইটাকে ধরো একবার 6 মাস পাস করিয়ে দিলাম, ধরো ওই 2 মাসের মধ্যে আর কি পাস করালাম, সেটা 6 মাস পর্যন্ত স্থায়ী হলো। তারপরেও যদি আমি বাড়াতে চাই তাহলে আবার সেটাকে বাড়াতে গেলে 6 মাস আরও বাড়ানো যাবে। একবার পাস করাতে হবে, মানে উভয় কক্ষে, পার্লামেন্টের উভয় কক্ষে পাস করিয়ে নিলাম, তাহলে আবার 6 মাস বাড়ানো যাবে। এইভাবে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আমাকে অনুমোদন পেতে হবে। ঠিক আছে, এরপর দেখো সর্বাধিক সময়সীমা, এর কোনো ঊর্ধ্বসীমা নেই, সংবিধানে এর কোনো ঊর্ধ্বসীমা বর্ণিত হয়নি। তাহলে ঊর্ধ্বসীমা শুধুমাত্র বর্ণিত হয়েছে স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুলের ক্ষেত্রে, ম্যাক্সিমাম 3 বছর। কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু কোনো আপার লিমিট বলা হয়নি, যে কতদিন পর্যন্ত এটা ম্যাক্সিমাম করা যেতে পারে এটা বলা নেই। যতদিন ইচ্ছা, যতদিন পরিস্থিতি সুধার না হবে ততদিন ঘোষণা করা যেতে পারে। ঘোষণা এখনও পর্যন্ত একবারও ঘোষিত হয়নি। এটাই সবথেকে বেশি পরীক্ষায় আসে ফিনান্সিয়াল এমার্জেন্সি থেকে, যে ফিনান্সিয়াল এমার্জেন্সি আজ পর্যন্ত কতবার ঘোষণা হয়েছে, একবারও ঘোষণা হয়নি, অর্থাৎ 0 বার ঘোষণা হয়েছে। ওকে, এইটা গেল একটা। এবার ফলাফল কি হতে পারে, আর্থিক জরুরি অবস্থাকালীন সমস্ত আধিকারিক বা এক্সিকিউটিভ এবং সাংবিধানিক বা লেজিসলেটিভ পাওয়ার, ক্ষমতা কেন্দ্র সরকারের হাতে চলে যায়। ঠিক আছে, রাজ্যে যত এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে কিংবা লেজিসলেটিভ পাওয়ার রয়েছে, এক্সিকিউটিভ বলতে তোমার গভর্নর এবং গভর্নরের আওতায় গভর্নরকে যারা সাবমিট করে, যেমন ক্যাগ, ধরো রাজ্য সরকারের ক্যাগ রয়েছে, রাজ্য সরকারেরও তোমার ইনকাম ট্যাক্স রয়েছে, মানে বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে যারা তাদের রিপোর্ট আর কি সাবমিট করে গভর্নরকে, সেই সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার কিংবা লেজিসলেটিভ পাওয়ার, অর্থাৎ বিধানসভার যে পাওয়ারগুলো, ঠিক আছে, সেই সমস্ত পাওয়ার কার কাছে চলে যাবে, কেন্দ্র সরকারের কাছে চলে যাবে। সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিরাও এর আওতায় পড়ে। এর ক্ষেত্রে কী হবে, বেতন ও ভাতা হ্রাস করা হবে। ঠিক আছে, সরকারি কর্মচারী যারা রয়েছে, কেন্দ্র সরকারের যারা কর্মচারী রয়েছে, এবং যেহেতু রাজ্য সরকারেরও পুরো ক্ষমতাটা চলে আসছে কেন্দ্র সরকারের হাতে, তাহলে রাজ্য সরকারের ক্ষেত্রেও যারা কর্মচারী, সরকারি কর্মচারী রয়েছে, তাদের বেতন কিন্তু, বেতন এবং তার সাথে ভাতা, অ্যালাউন্স যেগুলো দেওয়া হয়, সেইগুলো সব কিন্তু রিডিউস করে দেওয়া হবে। ওকে, এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিরাও কিন্তু ছাড় পাবে না, তাদেরও রিডিউস করে দেওয়া হবে। ওকে, এবার থার্ড যেটা ফলাফল বলা হয়েছে, রাজ্যের আর্থিক ক্ষমতা কেন্দ্র সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ধরো রাজ্য সরকারের বাজেট ঘোষণা করার কথা ছিল, বাজেট হয়তো ঘোষণা হবেও, কিন্তু সেটা কি করা হবে, কেন্দ্র সরকার সেটা আর কি মানে ডিসিশন নেবে যে কোন ক্ষেত্রে কতটা, কোন খাতে কতটা খরচ করা হবে, সেটা কেন্দ্র সরকারই ডিসিশন নেবে। সেখানে কিন্তু যদি এই আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়, সেখানে রাজ্য সরকারের মতামত সেখানে চলবে না। ওকে, তাহলে 3টে কারণ এখানে গেল, যে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ দুটো পাওয়ারই চলে যায় কেন্দ্র সরকারের হাতে, সরকারি কর্মচারীদের ক্ষমতা, মানে ক্ষমতা না, তোমার বেতন এবং ভাতা দুটোকেই কমিয়ে দেওয়া হয়, স্যালারি এবং অ্যালাউন্স দুটোকেই কমিয়ে দেওয়া হয়, আর রাজ্যের আর্থিক ক্ষমতা সেটা কেন্দ্র সরকারের হাতে চলে যায়। ওকে, এবার দেখবো আমরা প্রশ্ন উত্তর আকারে, প্রত্যেকে উত্তর দেবে, আমি 5 সেকেন্ড করে টাইম দেব। ঠিক আছে, কত নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা বর্ণিত হয়েছে, 280, 360, 352, 356? ওকে, টাইম ওভার। দেখো সঠিক উত্তর হয়ে যাবে 352 নম্বর ধারাতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রথমে আমরা দেখো পুরো পয়েন্টগুলো যা আছে সমস্ত ডিটেলস আমরা দেখে নিলাম। এবার প্রশ্ন উত্তর প্র্যাকটিস করলে কিন্তু আমার ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি 352 নম্বর ধারায় বর্ণিত হয়েছে। পরেরটা প্রশ্ন রয়েছে 2 নম্বর প্রশ্ন, প্রথম কবে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়, 1975, 1956, 1962, 1971? ওকে, টাইম ওভার। দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, 1962 সালে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়। কার এগেনস্টে, তোমার
ইন্দো চায়না ওয়ার যখন হচ্ছিল নেফা নিয়ে, সেই সময় 1962 সালে তোমার ঘোষণা করা হয় প্রথমবার জাতীয় জরুরি অবস্থা। পরের প্রশ্ন রয়েছে, প্রথম জাতীয় জরুরি অবস্থা চলাকালীন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ফখরুদ্দিন আলী আহমেদ, ভিভি গিরি। ওকে, টাইম ওভার। দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে সর্বপল্লী রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম যখন জাতীয় জরুরি অবস্থা হয় 1962 সালে, তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন। পরের প্রশ্ন হলো, আজ পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে বা ন্যাশনাল এমার্জেন্সি আজ পর্যন্ত কতবার হয়েছে? 0, 1, 2, 3। ওকে, টাইম ওভার। দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ। আজ পর্যন্ত 3বার জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে। যারা অপশান ঘ করেছো তারা অবশ্যই ঠিক করেছো। পরের প্রশ্ন দেখব, আজ পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা, এর আগেরটা ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা বললাম 3বার, এবার প্রশ্ন রয়েছে আর্থিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি কতবার ঘোষিত হয়েছে? 0, 1, 2, 3। ওকে, টাইম ওভার। দেখো এটা সঠিক উত্তর, যারা অপশন ক করেছো একদম ঠিক করেছো। 0 বার অর্থাৎ 0 বার আজ পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা ঘোষণা হয়নি। পরের প্রশ্ন দেখব, ভারতের সর্বপ্রথম কবে আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়? 1962, 1971, 1975 হয়নি। এইটা প্রশ্ন আকারে এসছিল আর তোমার সিজিএল পরীক্ষাতে এসছিল কোনো একটা সেটে, যে কারণে এই কোশ্চেনটাও তুলে নিয়েছি। ভারতের সর্বপ্রথম কবে আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়? দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ। আজ পর্যন্ত একবারও ঘোষণা হয়নি আর্থিক জরুরি অবস্থা। ওকে, এটা জাস্ট তোমার সাল দিয়ে আর কি কনফিউশন করার জন্য। আগেরটা ছিল 0 বার বলছিলাম, সেম জিনিসই হবে। এখন পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা ঘোষণা হয়নি। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন কতবার জারি হয়েছে? 2 বার, 3 বার, 4 বার, হয়নি। 5 সেকেন্ড, তাড়াতাড়ি উত্তর করবে। ওকে, টাইম ওভার। দেখো যারা অপশন গ করছো একদম ঠিক বলছো। আজ পর্যন্ত 4বার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। 4বার, 1962, 1968, 1970, 1971, 4টে সাল। ওকে, পরের প্রশ্ন দেখব, কোন দুটি রাজ্যে এখনও পর্যন্ত রাষ্ট্রপতি শাসন লাগু হয়নি? এটা 8 নম্বর প্রশ্ন। ঝাড়খণ্ড ও তেলেঙ্গানা। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, সিকিম, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও ছত্তিশগড়। যারা মন দিয়ে প্রথম পার্টটা পড়েছো তাদের কাছে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে, আশা করছি উত্তর দিতে পারবে। ওকে, টাইম ওভার। দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ। তেলেঙ্গানা এবং ছত্তিশগড় এই দুটো রাজ্যে আজ পর্যন্ত একবারও রাষ্ট্রপতি শাসন লাগু হয়নি। এই প্রশ্নটা কিন্তু প্রায় প্রত্যেক পরীক্ষায় বিভিন্নবার রিপিট হয়েছে। চলো, প্রত্যেকটা প্রশ্ন যতগুলো নেওয়া হয়েছে এখানে সবগুলো কিন্তু সালের পড়া কোশ্চেন। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন রয়েছে, সব থেকে বেশিবার কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছে? নাগাল্যান্ড, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, মণিপুর। ওকে, টাইম ওভার। দেখো সঠিক উত্তর হয়ে যাবে এটা মণিপুর। মণিপুরে আজ পর্যন্ত কতবার? 10বার তোমার রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছে। আর সেকেন্ড পজিশনে রয়েছে ইউপি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কবার? 9বার লাগু হয়েছে। ওকে, উত্তরপ্রদেশে 9বার আর মণিপুরে 10বার। মণিপুরে ম্যাক্সিমাম টাইমে আজ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছে। পরের প্রশ্ন দেখব, 10 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু হয়? জম্মু কাশ্মীর, নাগাল্যান্ড, পাঞ্জাব, ছত্তিশগড়। ওকে, টাইম ওভার। দেখো সঠিক উত্তর হয়ে যাবে এটা পাঞ্জাব। পাঞ্জাবে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন লাগু হয় কবে? সালটাও বলে দিয়েছিলাম, 1951 সালে তোমার প্রথমবার ভারতবর্ষের রাষ্ট্রপতি শাসন হয় পশ্চিমবঙ্গে, পাঞ্জাবে তোমার রাষ্ট্রপতি শাসন লাগু করা হয়। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন রয়েছে, কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসনের কথা উল্লেখ রয়েছে? মানে স্টেট এমার্জেন্সি বা তোমার রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল কত নম্বর ধারাতে বর্ণিত হয়েছে? 280, 352, 360, 356। প্রত্যেকে ট্রাই করবে। ওকে, দেখো টাইম ওভার। সঠিক উত্তর হয়ে যাবে 356। অপশান ঘ হয়ে যাবে সঠিক উত্তর।
প্রথমে বললাম ন্যাশনাল এমার্জেন্সি 352, আর রাষ্ট্রপতি শাসন 356, আর ফিনান্সিয়াল এমার্জেন্সি 360। পরের প্রশ্ন দেখব, কত নম্বর ধারায় অর্থনৈতিক জরুরি অবস্থার কথা বর্ণিত হয়েছে? এক্ষুনি বললাম 312, 360, 352, 356। ওকে, টাইম ওভার। এটা সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন খ 360 নম্বর ধারাতে বর্ণিত হয়েছে অর্থনৈতিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি। 13 নম্বর প্রশ্ন রয়েছে 1975 সালে, আচ্ছা এটা 1975 সালে হবে, জরুরি অবস্থা চলাকালীন সময়ে রাষ্ট্রপতি কে ছিলেন? 1975 সালে যখন তৃতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল, মানে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল, তখন রাষ্ট্রপতি কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন, চন্দ্রশেখর, ভিভি গিরি, ফখরুদ্দিন আলী আহমেদ। ওকে, টাইম ওভার। দেখো সঠিক উত্তর হয়ে যাবে ফখরুদ্দিন আলী আহমেদ। ফখরুদ্দিন আলী আহমেদ ছিলেন তৃতীয় যখন জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল। প্রথমটা সর্বপল্লী রাধাকৃষ্ণন, তারপর ভিভি গিরি, তারপর ফখরুদ্দিন আলী আহমেদ। চলো পরের প্রশ্ন দেখব, রাষ্ট্রপতি শাসনের ঊর্ধ্বসীমা কত? রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল, এর ক্ষেত্রে একটা ঊর্ধ্বসীমা রয়েছে, আমরা বলছিলাম সেটা কত? 6 মাস, 1 বছর, 3 বছর, কোনো ঊর্ধ্বসীমা নেই। ওকে, টাইম ওভার। সঠিক উত্তর হয়ে যাবে 3 বছর। দেখো, ন্যাশনাল এমার্জেন্সি এবং ফিনান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রে বললাম কোনো ঊর্ধ্বসীমা নেই, কিন্তু রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল বা স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে রয়েছে, এবং সেটা হলো 3 বছর। 3 বছর এটার ম্যাক্সিমাম টাইম, ঊর্ধ্বসীমা। লাস্ট প্রশ্ন আজকের, জরুরি অবস্থা চলাকালীন কোন দুটি ধারা বাতিল হয় না? 19 ও 23, 20, 21, 20, 25, 20, 32। প্রত্যেকে উত্তর করবে, অন্তত এটা উত্তর করে যাও, এবং অবশ্যই বলে যাও যে ভিডিওটা কেমন লাগলো। আজ পর্যন্ত যত এই জরুরি অবস্থার ওপর নোট পেয়েছো, এই রকম একদম প্রিসাইজ নোট পেয়েছো কিনা, এর মধ্যে সব কিছু তোমাদের আজ পর্যন্ত যা প্রশ্ন সামনে দেখেছো জরুরি অবস্থার উপর, সেগুলো কভার হচ্ছে কিনা অবশ্যই বলে যাবে। ওকে, টাইম ওভার। দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, 20 এবং 21, এই দুটো কোনোভাবেই কিন্তু কোনো জরুরি অবস্থার ক্ষেত্রে বাতিল করা যায় না। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে। ভালো লাগলে অবশ্যই লাইক করে যাও এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে যাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।